হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম অ্যান্ড পারপাস, বিভিন্ন প্রকার ব্যয়ের পরিচিতি এবং উদ্দেশ্য সমূহ। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্ম অ্যান্ড পারপাস এই চ্যাপ্টারকে আমরা শর্টকাটে বলি হচ্ছে কস্ট শিট। তো এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশাল সিলেবাস দিছে। এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা তিনটা ফরম্যাটে ভাগ করছি। একটা ফরম্যাট হচ্ছে জেনারেল কস্ট শিট, 2 নাম্বারটা হচ্ছে টেন্ডার কস্ট শিট, আর 3 নাম্বারটা হচ্ছে মিসিং অ্যামাউন্ট। এই কস্ট অ্যাকাউন্টিংয়ের 2 নাম্বার চ্যাপ্টারটা আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের 2 নাম্বার চ্যাপ্টারটা হুবহুব এক। ঠিক আছে, আমরা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের 2 নাম্বার চ্যাপ্টার করছি তাদের জন্য কস্ট অ্যাকাউন্টিং 2 নাম্বার চ্যাপ্টারটা কী হবে, সহজ হবে। আর যারা করে নাই তারা আমার সাথে সাথে শিখবো। তো এখানে তিনটা ফরম্যাট, এই তিনটা ফরম্যাট মধ্য থেকে যে কোনো ফরম্যাট থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে। অতএব আমাদের তিনটা ফরম্যাটই সবাইকে ভালো করে করতে হবে। তো এই চ্যাপ্টার থেকে 2016 সাল থেকে 2023 পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরছে। দেখতেছি চ্যাপ্টার 2 থেকে 2023 সালে পার্ট সি এ একটা প্রশ্ন এসেছে, 2017 সালে পার্ট বিতে একটা, 2018 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 22 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 23 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন। কিছুদিন আগে 2024 সালের পরীক্ষা হলো, 2024 সালের পরীক্ষায় এখান থেকে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন আসছে। তো তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2025 সালের পরীক্ষার্থী। তো তোমাদের পরীক্ষার মধ্যে, ফাইনাল পরীক্ষার মধ্যে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন হবে। তার মানে এই চ্যাপ্টার হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 14 মার্কে টার্গেট করে। যেহেতু 14 মার্কে টার্গেট করে আমরা এই চ্যাপ্টারে পড়বো, অতএব এই চ্যাপ্টার আমাদের সবাইকে গুরুত্ব বেশি দিতে হবে। এটা কিন্তু কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রথম ম্যাথ চ্যাপ্টার, তার মানে এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হবে। তো আমরা যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে এই সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো তিনটা ফরম্যাটের মধ্যে আমরা প্রথমে ফরম্যাট 1 শুরু করব, জেনারেল কস্ট শিট। তো এই কস্ট শিটের অঙ্কগুলি আমরা সেই ইন্টার লেভেল থেকে পড়তেছি। ইন্টার লেভেলে আমরা এগুলা বাংলা ভার্সনে পড়তাম, এখন আমাদের এটা পড়তে হবে কি ইংলিশ ভার্সনে। তো এই জেনারেল কস্ট শিট অঙ্ক করার জন্য আমাদের একটা ছকের মাধ্যমে কস্ট শিটটা করতে হবে। এই কস্ট শিটটা করার জন্য শুরুতেই কোম্পানির নাম লিখতে হবে, এরপরে স্টেটমেন্ট অফ কস্ট শিট, এবং কস্ট শিটটা করা হয় 1 বছরের জন্য, এই জন্য লিখব ফর দ্য ইয়ার ইন্ড 31শে ডিসেম্বর 2000, যা থাকবে তাই দিব। অ্যান্ড এই কস্ট শিটের মেন উদ্দেশ্য হচ্ছে সেলস বের করা। কস্ট শিটের মেন উদ্দেশ্য কি বলেন তো দেখি? সেলস বের করা। যদি প্রশ্নে সেলস দেওয়া থাকে তাহলে আমাদের প্রফিট বের করতে হবে। তার মানে সেল যদি দেওয়া থাকে প্রফিট বের করতে হবে, ঠিক আছে। আর যদি সেলস না থাকে তাহলে আমরা সেলসটা বের করে নেব। তো এখানে স্টেপটা হচ্ছে এরকম যে কয়েকটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে। এই স্টেপগুলি যদি কোনোটা মিসিং হয় তাহলে কিন্তু অঙ্ক হবে না। এর জন্য প্রত্যেকটা স্টেপকে আমাদের গুরুত্ব সহকারে বুঝতে হবে এবং করতে হবে। তো কস্ট শিটের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে স্টেপটা সেটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড, অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা বের করব। এই ব্যবহৃত কাঁচামাল ব্যয় বের করার জন্য এখানে টোটাল 4টা আইটেম আসে। তো 4টা আইটেমের মধ্যে প্রথম যে আইটেমটা সেটা হচ্ছে ওপেনিং র মেটেরিয়াল। মনে রাখবেন এই কস্ট শিটের ক্ষেত্রে যে কোনো আইটেমের ওপেনিং আইটেমটা আমরা যোগ করব, ক্লোজিংটা আমরা বিয়োগ করব। ওপেনিংটা যোগ, ক্লোজিংটা বিয়োগ। তো ওপেনিং র মেটেরিয়াল এর সাথে পারচেজ অফ র মেটেরিয়ালটা আমরা যোগ করব। যদি পারচেজ ডিসকাউন্ট এবং পারচেজ রিটার্ন থাকে তাহলে পারচেজ অফ র মেটেরিয়ালের সাথে আমরা এটা কি করব, বিয়োগ করব। নর্মালি এই দুইটা থাকে না, যদি থাকে তাহলে পারচেজ অফ র মেটেরিয়ালের সাথে কি যোগ করব না বিয়োগ করব, বলো দেখি? বিয়োগ করব। পারচেজ অফ র মেটেরিয়ালের সাথে আমাদের যোগ করতে হবে। কারণ যদি কথা বললে শব্দ হয় তার আপাতত কথা বলার দরকার নেই। হ্যাঁ, আগে একটু মিউট রাখো, হয়তো বা তোমার নেটের সমস্যা। বি নাম্বারে আমরা যোগ করব সে ফ্রেট অথবা ক্যারিজ ইনওয়ার্ড অথবা ইম্পোর্ট ডিউটি বা ডক চার্জ। এই সবগুলো খরচ হলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত, অর্থাৎ পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত। ফ্রেট, ক্যারিজ ইনওয়ার্ড, ইম্পোর্ট ডিউটি এবং ডক চার্জ। তাহলে ওপেনিং র মেটেরিয়াল এর সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করব, প্লাস ক্রয়ের সাথে যেগুলো সরাসরি জড়িত এগুলা যোগ করব। কী কী খরচ? ফ্রেট, ক্যারিজ ইনওয়ার্ড, ইম্পোর্ট ডিউটি, ডক চার্জ।
এবং বিয়োগ করব হচ্ছে র মেটেরিয়ালের ক্লোজিংটা আমরা কি করব বিয়োগ করব। তাহলে ওপেনিং র মেটেরিয়াল প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল প্লাস কয়ের সাথে যেগুলো সরাসরি জড়িত সেগুলো যোগ করব, মাইনাস করতে হবে ক্লোজিং র মেটেরিয়াল। এই চারটা যোগ বিয়োগ করে আমাদের কি বের হবে? raw material used. র মেটেরিয়াল ইউজড। এখন ম্যাক্সিমাম প্রশ্নে যে 3 নাম্বার যেটা আছে ফ্রেড, ক্যারিজ ইনওয়ার্ড, ইম্পোর্ট ডিউটি, ডক চার্জ, এর নরমালি পাবা না। যদি থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করব। নরমালি পাবো হচ্ছে ওপেনিং র মেটেরিয়াল, পারচেজ অফ র মেটেরিয়াল এবং ক্লোজিং র মেটেরিয়াল। তাহলে এই তিনটা যোগ বিয়োগ করে র মেটেরিয়াল ইউজড আমরা বের করব। এর সাথে যোগ করতে হবে অল ডিরেক্ট এক্সপেন্স। অল ডিরেক্ট এক্সপেন্স হলো যে ধরনের খরচগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত। এই ডিরেক্ট কস্টগুলি আমরা নর্মালি সবাই চিনি, তবে কিছু আনকমন কস্ট আছে যে কস্টগুলি পরীক্ষা হলে দেখলে আমাদের কাছে একটু কনফিউশন মনে হবে, এর জন্য আমরা এখানে সেই কস্টগুলি লিখে দিছি। যেমন প্রোডাক্টিভ ওয়েজেস, প্রসেস ওয়েজেস, চার্জেবল এক্সপেন্স অর অ্যানি আদার ডিরেক্ট এক্সপেন্স। অর্থাৎ এই তিনটা খরচ হলো কমন, প্রোডাক্টিভ ওয়েজেস, প্রসেস ওয়েজেস এবং কি চার্জেবল এক্সপেন্স। এই তিনটা হলো আইটেম আমি দিয়ে দিছি। এই তিনটা বাদে অন্যান্য যদি কোনো ডিরেক্ট কস্ট থাকে তাহলে সেটা অবশ্যই আমরা র মেটেরিয়াল ইউজের সাথে যোগ করব। তাহলে র মেটেরিয়াল ইউজের সাথে এই ডিরেক্ট এক্সপেন্সটা যোগ করে আমাদের হবে হচ্ছে প্রাইম কস্ট, যার বাংলা হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে আমরা সর্বপ্রথম বের করলাম র মেটেরিয়াল ইউজড, এর সাথে আমরা ডিরেক্ট এক্সপেন্স যোগ করার পর কি বের করব? প্রাইম কস্ট। Prime cost. প্রাইম কস্টের সাথে যোগ করব হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। কি যোগ করব? ফ্যাক্টরি ওভারহেড মানে কারখানার উপরিব্যয়। এই কারখানার উপরিব্যয়ের মধ্যে তিনটা আইটেম আসবে। কয়টা আইটেম আসবে? তিনটা আইটেমে তিনটা। কি কি? একটা হলো অল ইনডিরেক্ট এক্সপেন্স, অল ফ্যাক্টরি এক্সপেন্স, এই দুইটা যোগ করব। আর যদি সেলস অফ স্ক্র্যাপ যদি থাকে তাহলে সেটা কি করব? বিয়োগ করব। বিয়োগ করব। সেলস অফ স্ক্র্যাপটা নরমালি থাকে না, যদি থাকে তাহলে মনে করতে হবে এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ফ্যাক্টরি ওভারের মধ্যে তিনটা জিনিস, অল ইনডিরেক্ট এক্সপেন্স, ইনডিরেক্ট মানে পরোক্ষ খরচ যেগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, এই সমস্ত খরচগুলি অল ফ্যাক্টরি এক্সপেন্স এবং সেলস অফ স্ক্র্যাপ যদি থাকে তাহলে বিয়োগ করব। তাহলে প্রাইম কস্টের সাথে এই ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর হবে তিনটা নাম, ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট। তিনটা নামের যে কোনোটাই লিখলেই হবে, ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাকশন কস্ট অথবা কি ওয়ার্ক কস্ট। এখন এই ওয়ার্ক কস্টের সাথে আমরা যোগ করতে হবে ওয়ার্কিং প্রসেস। ওয়ার্কিং প্রসেস মানে অর্ধ সমাপ্ত পণ্য, অর্থাৎ যে পণ্যটা এখনও সমাপ্ত হয় নাই, মানে ফিনিশ হয় নাই। তাহলে এই ওয়ার্কিং প্রসেসের একটা ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকবে, একটা ক্লোজিং ব্যালেন্স দেওয়া থাকবে। তাহলে ওয়ার্ক কস্টের সাথে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ হবে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। তাহলে বলা তো এই কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারটা বের করবো কীভাবে? ওয়ার্কিং প্রসেস ওপেনিংটা যোগ করব আর ওয়ার্কিং প্রসেস ক্লোজিংটা বিয়োগ করব। কার সাথে যোগ বিয়োগ করবো? ম্যানুফ্যাকচারিং কস্ট এর সাথে। ওকে, ঠিক আছে। তাহলে কস্ট অফ ম্যানুফ্যাকচার গেল। এরপরে আমাদের আসবে ফিনিশ গুড। ফিনিশ গুডের ওপেনিং টাকা যোগ করার পর একটা নাম হবে কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজড। এই সাথে ক্লোজিং ফিনিশ গুড বিয়োগ করা হবে কস্ট অফ গুড সোল্ড। তাহলে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের পরে এখানে দুইটা স্টেপ, ওপেনিংটা যোগ করা হবে কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজড, ক্লোজিংটা বিয়োগ করা হবে কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুডস মানে বিক্রিত পণ্যের ব্যয়। এই কস্ট অফ গুডের সাথে যোগ করতে হবে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স আবার দুই ধরনের খরচ। অপারেটিং কয় ধরনের খরচ বলেন দেখি? দুই ধরনের। একটা হলো অল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে সকল ধরনের প্রশাসনিক খরচ, আর দুই হচ্ছে অল সেলিং এক্সপেন্স সকল ধরনের বিক্রয় খরচ। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ সেলিং এক্সপেন্স যোগ, এই দুইটা যোগ করা হবে আমাদের অপারেটিং এক্সপেন্স। তাহলে কস্ট অফ গুডসের সাথে এই অপারেটিং এক্সপেন্স যোগ করা হবে টোটাল কস্ট। টোটাল কস্টের একটা নাম হচ্ছে কস্ট অফ সেলস। টোটাল কস্ট যে কথা, কস্ট অফ সেলস একই কথা। এই টোটাল কস্টের সাথে যোগ করতে হবে প্রফিট, প্রফিট যোগ করা হবে কি সেলস। এই সেলসটাই হচ্ছে আমাদের আসল টার্গেট। তাহলে কস্ট অফ গুডসের সাথে কি যোগ করে আমাদের কস্ট অফ গুডস টোটাল কস্ট হবে বলে তো দেখি? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং কয় ধরনের খরচ? দুই ধরনের, কি কি? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটা অল হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর অল সেলিং এক্সপেন্স। ওকে, তাহলে হবে হচ্ছে টোটাল কস্ট, টোটাল কস্টের সাথে প্রফিট যোগের কি হবে সেলস। এখন Yes. এই প্রফিটের পার্সেন্ট দেওয়া থাকবে দুই রকম। কয় রকম পার্সেন্ট দেওয়া থাকতে পারে? দুই রকম পার্সেন্ট দুই দেওয়া থাকতে রকম। পারে। যদি পার্সেন্টেজটা যদি
অন কস্ট মানে টোটাল ব্যয়ের উপর ধরতে বলে তাহলে নর্মালি আমরা পার্সেন্টেজ ধরবো, আর যদি বলে প্রফিটটা যদি অন সেলস কথা বলে তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজটা আমাদের চেঞ্জ করতে হবে। যদি টোটাল কস্টের উপর ধরে 20% তাহলে টোটাল কস্ট যা হবে এর উপর 20%, যদি সেলসের উপর 20% বলে তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে এইরকম, মোট বাই ইন্টু উপরে উল্লিখিত পার্সেন্ট, নিচে 100 থেকে উল্লিখিত পার্সেন্টটা বাদ দিব, অর্থাৎ 20% ক্ষেত্রে উপরে 20 হবে, নিচে 100 থেকে 20 বাদে কত হবে বলো দেখি? 80। তাহলে অন সেল যদি 25% থাকে তাহলে 25 দ্বারা গুণ আর কত দ্বারা ভাগ করব? 75 দ্বারা। 75। আর যদি 25% অন কস্ট বলা থাকে তাহলে সরাসরি 25%। তাহলে কথাটা খেয়াল করতে হবে, অন কস্ট লেখা আছে নাকি অন সেলস লেখা আছে। অন কস্ট থাকলে সরাসরি পার্সেন্টেজ, অন সেলস থাকলে পার্সেন্টে কি করতে হবে বলো দেখি? চেঞ্জ করতে হবে, মাইনাস করতে হবে। মনে থাকবে? তাহলে এইটুকুই হচ্ছে আমাদের কস্ট শিটের প্রাথমিক ধারণা। কস্ট শিটের পরে আমাদের কিছু কিছু সময় ইনকাম স্টেটমেন্ট করতে বলতে পারে। তো ইনকাম স্টেটমেন্ট যদি করতে বলে তাহলে আমরা এরকমভাবে ইনকাম স্টেটমেন্ট করব, তবে ইনকাম স্টেটমেন্টে এখন করার দরকার নাই, যখন আসবে তখন এটা আমরা বলে বুঝিয়ে তারপর ইনকাম স্টেটমেন্ট করব। তো এখন আপাতত আমরা যেটুকু বলো ততটুকু দিয়ে আমরা 2-1টা অঙ্ক একটু প্র্যাকটিস করি। তো সর্বপ্রথম আমাদের যে অঙ্কটা দিয়ে আছে সেটা হলো 2019 সালে সিএ মানে হলো কস্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে পার্ট সিতে বসানো আসছিল। প্রশ্নে বলা আছে দ্য ফলোইং আর দ্য ইনফরমেশন ফর রেকর্ডেড অফ দ্য হক অ্যান্ড কোম্পানি ফর 6 মান্থ ইন্ডেড 30 জুন 2018। তাহলে হক অ্যান্ড কোম্পানি কয় মাসের অঙ্ক বলো তো একটা? 6 মাসের। 6 মাসের অঙ্ক। তার মানে কোনোটা যদি 1 বছরের টাকা থাকে তাহলে সেটাকে 6 দ্বারা গুণ করে 12 দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের তথ্যগুলির মধ্যে প্রথম আছে র মেটেরিয়াল 18,000 টাকা, ডিরেক্ট লেবার 11,000 টাকা, ইনডিরেক্ট লেবার 5,000 টাকা, ফ্যাক্টরি সাপ্লাই দিয়ে আছে, স্যালারিজ দিয়ে আছে, আদার ফ্যাক্টরি এক্সপেন্স দিয়ে আছে, মিসলিনিয়াম এক্সপেন্স দিয়ে আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দিয়ে আছে। তাহলে এই শখের মধ্যে আমরা কোনো আইটেমে ওপেনিং ক্লোজিং পাই নাই। নর্মালি আমরা ওপেনিং ক্লোজিং পাই 3টা আইটেমের ক্ষেত্রে, র মেটেরিয়ালের, ওয়ার্কিং প্রসেস এবং কি ফিনিশ গুডের, 3টারই ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স দেওয়া থাকে। আমাদের প্রশ্নে যেহেতু ওগুলো ওপেনিং বা ক্লোজিং কোনো ব্যালেন্স দেওয়া নাই, তারপর আমরা ওগুলো বাদ দিয়ে চিন্তা ভাবনা করবো। নর্মালি র মেটেরিয়াল ইউজটা আমরা বের করতাম কীভাবে একটু বলো তো দেখি? ওপেনিং র মেটেরিয়ালের সাথে কি কি যোগ করতাম? ওপেনিং র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করতাম আর ক্লোজিংটা বাদ দিতাম। বাদ দিয়ে যেতে হলে সেটা কি র মেটেরিয়াল ইউজড। এখন আমাদের প্রশ্নে যদি ওপেনিং ক্লোজিং দেওয়া নাই, তার মানে এই যে আমাদের প্রশ্নে যে র মেটেরিয়াল দিয়ে আছে এটাই হচ্ছে আমাদের র মেটেরিয়াল ইউজডের মান, ঠিক আছে? তো র মেটেরিয়ালের সাথে আমরা ডিরেক্ট এক্সপেন্স যোগ করি, লেখা আছে ডিরেক্ট লেবার কত টাকা? 11,000 টাকা। তাহলে র মেটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার যোগ করে আমাদের কি হবে? প্রাইম কস্ট হবে। তো আপনারা সবাই কি সলিউশন পিডিএফটা দেখতেছেন? জি স্যার। তো প্রথমে কোম্পানির নাম, স্টেটমেন্ট অফ কস্ট শিট ফর দ্য ইয়ার 30 জুন 2018, র মেটেরিয়াল 18,000 টাকা, ডিরেক্ট লেবার 11,000, এই দুইটা যোগ করে সরাসরি আমরা প্রাইম কস্ট বের করলাম, ঠিক আছে? প্রাইম কস্টের সাথে আমরা কি যোগ করি বলো তো দেখি? ডিরেক্ট এক্সপেন্স। ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডটা হচ্ছে 3 ধরনের খরচ, অল ইনডিরেক্ট, অল ফ্যাক্টরি এবং সেলস অফ স্ক্র্যাপ। এই যে লেখা আছে ইনডিরেক্ট লেবার দিয়ে আছে, ফ্যাক্টরি সাপ্লাই দিয়ে আছে, স্যালারি কোনটা, এটা কি অফিসে নাকি ফ্যাক্টরি এটা উল্লেখ নাই, নিচে দিয়ে আছে সেটা আমরা পরে দেখবো না। আদার ফ্যাক্টরি এক্সপেন্স দিয়ে আছে, তাহলে আরেকটা এক্সপেন্স পাইলাম। মিসলিনিয়াম সেলিং এক্সপেন্সটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সে যায়। অ্যাডমিনিস্ট্রেটিভে কোন এক্সপেন্সে যায় বলো দেখি? অপারেটিং এক্সপেন্স। তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেড বললাম 3টা, ইনডিরেক্ট লেবার, ফ্যাক্টরি সাপ্লাইস এবং কি আদার ফ্যাক্টরি এক্সপেন্স, ঠিক আছে? এই 3টা আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এবার জি, স্যার। ডিপ্রিসিয়েশন একটা কথা আছে, বলা আছে যে 75% রিলেটেড টু ম্যানুফ্যাকচার, অর্থাৎ ডিপ্রিসিয়েশন যা হবে এর 75% হবে ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি ওভারহেড হবে, 15% হবে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে অপারেটিং এক্সপেন্সে যাবে, আর 10% হবে সেলিং আর ডিস্ট্রিবিউশন মানে অপারেটিং এক্সপেন্সে যাবে। তাহলে আমাদের ডিপ্রিসিয়েশনটা যা হবে তার 75% হবে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড উপরে 3টা সহ উপরে ডিপ্রিসিয়েশনে কয় পার্সেন্ট আসবে বলো দেখি? 75%। এখন প্রশ্ন হচ্ছে ডিপ্রিসিয়েশনটা কত? লেখা আছে ভ্যালু অফ অ্যাসেট জানুয়ারি 1, 2018 টাকা হচ্ছে 4 লাখ। তাহলে 4 লাখ টাকা জানুয়ারি 1, 2018 সালে দিয়ে আছে কত পার্সেন্ট ইন্টারেস্টে, কত পার্সেন্ট ডিপ্রিসিয়েশন ধরতে হবে? 5% পারে না। 5%।
তাহলে এই 4 লাখের যখন 5% ধরবো, পার্সেন্ট মানে হচ্ছে 1 বছর, তাহলে 4 লাখের 5% হলে এটা বের হবে 1 বছর, কিন্তু অঙ্ক কি আমাদের 1 বছর নাকি 6 মাসের? 6 মাসের। এই জন্য মাসের। এটাকে 6 দ্বারা গুণ আর 12 দ্বারা ভাগ করে মান হবে 10,000 টাকা। বুঝতে পারছি? ডিপ্রিসিয়েশনটা জি, ক্লিয়ার? জি স্যার। এই ডিপ্রিসিয়েশনের কত পার্সেন্ট ম্যানুফ্যাকচারিং হবে? 75%, মানে 10,000 75% 7,500 টাকা। এই 7,500 টাকা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভার আইটেম আমরা দিছি ইনডিরেক্ট লেবার 5,000, ফ্যাক্টরি সাপ্লাই 1,000, আদার ফ্যাক্টরি এক্সপেন্স 2500 এবং ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 10,000 টাকা, 75% মানে 7,500 টাকা। এই সবগুলো যোগফল 16,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ওকে, স্যার কথা নাই ইনডিরেক্ট মানে লেবারটা সমস্যা নাই। ফ্যাক্টরি ওভারহেডের ওয়ার্ক ভিতরে কস্টের পড়ে। মধ্যে আমরা যোগ করে হচ্ছে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রসেস ওপেনিং ক্লোজিং এর কোনো আইটেম দেওয়া নাই, তাহলে ওই স্টেপটা বাদ। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার স্টেপটা বাদ। এরপর আমরা যোগ করি ওপেনিং ফিনিশ গুড, ক্লোজিং ফিনিশ গুড, সেটাও আমাদের প্রশ্নে কি দেওয়া নাই। যদি থাকতো তাহলে যোগ বিক্রয় কী বের হইতো? কস্ট অফ গুডস সোল্ড বের হইতো। যেহেতু দুইটা নেই তাহলে দুইটাই বাদ। তাহলে এখন আমাদের এই অঙ্কে এই ওয়ার্ক কস্ট যে কথা, কস্ট অফ গুডস সোল্ড কি একই কথা। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন ওয়ার্কিং প্রসেস কি বলে কস্ট অফ গুডসের সাথে যোগ করি কি অপারেটিং এক্সপেন্স। এখন অপারেটিং এক্সপেন্স দুই ধরনের খরচ, ফ্যাক্টরি অল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কি অল সেলিং। তো আমাদের এখানে সবগুলো খরচ দিয়ে আছে, এখানে দুইটা আছে মিসেলিনিয়াম সেলিং এক্সপেন্স আর এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ। এই দুইটা আমাদের কোথায় যাবে বলো দেখি? অপারেটিং এক্সপেন্সে ঢুকবে। আর স্যালারি যে 9,000 টাকা দিয়েছে, স্যালারি সম্পর্কে প্রশ্নে বলা ছিল যে 2/3 অফ স্যালারি ইজ ফর অফিস, তাহলে অফিসের জন্য 3/2 ভাগ, অ্যান্ড দ্য ব্যালেন্স অফ সেলস বা সেলিং এক্সপেন্স, এবং বাদ বাকি অংশটুকু হচ্ছে সেলিং এক্সপেন্সে। তাহলে 3/2 যদি অফিসে যায়, তাহলে সেলিং এক্সপেন্সের 3/এর কয় ভাগ আসবে? এক ভাগ। এক ভাগ। আর আমরা জানি অফিস এবং সেলিং দুইটার কার মধ্যে ঢুকে? অপারেটিং এর মধ্যে ঢুকে, ঠিক আছে? তার মানে স্যালারি পুরোটাই অপারেটিং এ ঢুকবে, কিন্তু ভাগ করে দিতে হবে। তার মানে লিখছি স্যালারি অফিসের জন্য লিখছি 9,000-কে 3/2 ভাগ, অর্থাৎ 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করেছে 6,000। আর সেলিং এর মধ্যে লিখছি 9,000-কে 3 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করেছে 3,000 টাকা। স্যালারি বুঝতে পারছি? জি স্যার। জি জি স্যার। স্যার। স্যালারি আর মিসেলিনিয়াম সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এই দুটো তোমরা সরাসরি দিয়ে আছে 2,000 টাকা 1,500 টাকা শেষ। এখন ডিপ্রিসিয়েশন 10,000 টাকার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভে কত পার্সেন্ট ছিল? 15%। আর সেলিং এ ছিল কত? 10%। তাহলে 10,000 10%। টাকা 15% এই যে লিখছে ডিপ্রিসিয়েশন 1,500 টাকা, আর 10,000 টাকার 10% 1,000 টাকা। এখন এই সবগুলো যোগ করে আমাদের হয়েছে 15,000 টাকা। তাহলে ওয়ার্ক কস্ট বা কস্ট অফ গুডস ছিল 45, আর টোটাল অপারেটিং এক্সপেন্স হচ্ছে 15, যেটা যোগ করা হচ্ছে টোটাল কস্ট 60,000 টাকা। টোটাল কস্ট যে কথা, কস্ট অফ সেলস একই কথা। ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। টোটাল কস্টের সাথে আমরা যোগ করি প্রফিট, প্রফিট যোগ করে কী বের করবো? সেলস। এখন দেখবো প্রফিট সম্পর্কে ডিডাকশন আছে নাকি সেলস সম্পর্কে ডিডাকশন আছে। যদি প্রফিট সম্পর্কে ডিডাকশন থাকে তাহলে আমরা সেলস বের করবো, আর যদি সেলস সম্পর্কে ডিডাকশন তাহলে আমরা কী বের করবো? প্রফিট বের করবো। তো এই দুইটা যে কোনো একটা আমাদের প্রশ্নে বলা আছে। পরে বলছে যে এই যে টোটাল 5,000 ইউনিট প্রডিউস অ্যান্ড সেলস ডিউরিং দ্য 6 মান্থ সেলিং প্রাইস পার ইউনিট কয় টাকা? 16 টাকা। বলছে 5,000 ইউনিট তারা প্রোডাক্ট করছে এবং কী করছে? বিক্রি করেছে। তারপরে সেলস ইউনিট হচ্ছে 5,000, আর এক ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 16 টাকা। তাহলে 5,000 ইউনিট এক ইউনিট বিক্রি করছে 16 টাকা, তাহলে 5,000-কে 16 দ্বারা গুণ করলে আমরা কার মান পাবো? সেলসের মান পাবো। তাহলে সেলস হচ্ছে 80,000 টাকা। তাহলে একটা জিনিস উৎপাদন কইরা তা বিক্রি করছে 80,000 টাকা, যার উৎপাদন খরচ মানে টোটাল কস্ট ছিল 60,000 টাকা। তাহলে 60,000 টাকা খরচ করে 80,000 টাকা বিক্রি করছে, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ প্রফিট 80,000 মাইনাস 60,000 সমান 20,000 টাকা। এই দুটো মিলা হচ্ছে সেলস 80,000 টাকা। দেখেন তো কস্ট শিটটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। কারো কোনো সমস্যা আছে প্রফিট অথবা সেলস নিয়ে? না স্যার। পারবেন? জি স্যার।
এখন জি পুরো স্যার। 1 নম্বর অঙ্ক নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে কথা বলতে পারেন। স্যার বলেন। স্যার এই অঙ্কগুলা দ্বিতীয় বর্ষের যে ট্যাক্সেশন ইন বাংলাদেশে ভ্যাটের অঙ্কর মতো না, হ্যাঁ ওই সেরকম? সেম অঙ্ক হয়। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ তুমি পড়ছো, আবার ট্যাক্সেশন বাংলাদেশে পড়ছো। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ হ্যাঁ জি পড়ছো স্যার, জি স্যার। ইংলিশে, আর ট্যাক্সেশন বাংলাদেশে পড়ছো বাংলায়, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, হ্যাঁ। আবার হ্যাঁ স্যার। ইন্টারেও পড়ছো, ইন্টারে হিসাব বিজ্ঞান জি দ্বিতীয় স্যার, পত্রে পড়ছো, ঠিক আছে? জি স্যার, আবার ধন্যবাদ স্যার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2 নাম্বার চ্যাপ্টার আমরা এই অঙ্কগুলি করছি, ঠিক আছে? থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2 নাম্বার চ্যাপ্টারে এই অঙ্কগুলি ছিল। জি স্যার। আবার যদি ফোর্থ ইয়ারে যদি পড়ো, ফোর্থ ইয়ার আবার এই অঙ্কগুলি আছে। মাস্টার্স বলে মাস্টার্স আবার এই অঙ্কগুলি আছে, ঠিক আছে? অর্থাৎ এই অঙ্কগুলি আপনাকে ছাড়বে না। এগুলা এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট। 1 নাম্বার কি ছেড়ে দিব আমরা তাহলে? জি জি স্যার। স্যার। ওকে, এখন আমরা তাহলে এক্সারসাইজ 2 একটু চলে যাই। 2 নাম্বার এক্সারসাইজটা এটা 2017 সালে কস্ট অ্যাকাউন্টিং পার্ট বিতে আসছিল। তো প্রশ্নটা বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য কস্ট অফ গুডস সোল্ড। তো বের করতে বলছে কস্ট অফ গুডস সোল্ড, 2 নম্বরে বের করতে বলছে টোটাল কস্ট, এন্ড 3 নম্বরে বের করতে বলছে সেলস। যেহেতু সেলস বের করতে বলছে তাহলে আমাদের প্রফিট সম্পর্কে ডিরেকশন বলে দিয়ে আছে। প্রফিটটা বলছে প্রফিট 20% অফ সেলস। যেহেতু সেলস বলছে তাহলে সরাসরি 20% কি 20/80 বলো তো দেখি? 20/80। 20/80। আর যদি বলতো প্রফিট 20% অন টোটাল কস্ট, তাহলে সরাসরি কত পার্সেন্ট? 20%। 20%। তো এখানে 20%। আমাদের দিয়ে আছে ওয়ার্কিং প্রসেস 1/1/2014। 1/1 মানে জানুয়ারি 1 তারিখ, জানুয়ারি 1 তারিখে যেটা সেটা হলো ওপেনিং। তো ওয়ার্কিং প্রসেস ওপেনিং দিয়ে আছে 5100, আর শেষে ওয়ার্কিং প্রসেসে 31/12/2014 সালে দিয়ে আছে 3800। তাহলে ওয়ার্কিং প্রসেস ওপেনিং ব্যালেন্স 5100 আর ক্লোজিং ব্যালেন্স 3800 টাকা। ফিনিশ গুডের ওপেনিং ব্যালেন্স 6000 টাকা, ক্লোজিং ব্যালেন্স 7000 কত? 700 টাকা। তাহলে আমাদের 700। দুইটা আইটেমের ওপেনিং এবং ক্লোজিং দিয়ে আছে। ওপেনিং র মেটেরিয়াল নাই, ওপেনিং কি ক্লোজিং র মেটেরিয়ালও দেওয়া নাই। যেহেতু এই দুটো দেওয়া নাই, এইসব এই জন্য আমাদের এই প্রশ্নে সরাসরি বলা দিয়ে আছে র মেটেরিয়াল ইউজড কত টাকা বলো দেখি? 17,500 17,500 টাকা। আমরা শুরু করবো এই র মেটেরিয়াল ইউজ দিয়ে শুরু করবো। তাহলে র মেটেরিয়াল ইউজের সাথে কি যোগ করে প্রাইম কস্ট হয়? ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট লেবার অথবা ডিরেক্ট ওয়েজেস, যা দিয়ে আছে 10,000 টাকা। তাহলে দেখেন আমরা লিখছি র মেটেরিয়াল ইউজ 17,500 প্লাস ডিরেক্ট লেবার 10,000, দুইটা মিলে হবে প্রাইম কস্ট 27,500 টাকা। ওকে, জি স্যার। জি স্যার। ওকে। তাহলে প্রাইম কস্ট গেল, প্রাইম কস্টের সাথে যোগ করি কি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড বলছে 65% অফ ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার কস্ট যা তার 65%। তাহলে ডিরেক্ট লেবার কস্ট 10,000 টাকা ছিল, 10,000 টাকার 65% 6,500 টাকা। ওকে, জি স্যার। জি স্যার। তাহলে প্রাইম কস্টের সাথে এটা যোগ করে ওয়ার্ক কস্ট হলো 34,000 টাকা। ওয়ার্ক কস্ট নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। না স্যার। ওকে, ওয়ার্ক কস্টের সাথে আমরা প্রথমে কি ফিনিশ গুড যোগ বিয়োগ করি নাকি ওয়ার্কিং প্রসেস যোগ বিয়োগ করি বলো তো দেখি? ওয়ার্কিং ওয়ার্কিং প্রসেস ওপেনিং 5100, ক্লোজিং হচ্ছে 3,800 টাকা। তাহলে ওই যে ওপেনিং 5100 টাকা যোগ ক্লোজিং 3,800 টাকা যোগ বিক্রয় হয়েছে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। আগের রকে কিন্তু এই স্টেপটা বাদ গেছিল যেহেতু নাই এই জন্য, ঠিক আছে? জি স্যার। এরপরে যোগ করবো ওপেনিং ফিনিশ গুড। ওপেনিং ফিনিশ গুড ছিল আমাদের প্রশ্নে 6,000। তাহলে ফিনিশ গুড যোগ করার পর কিন্তু হয় কিন্তু কস্ট অফ গুড অ্যাভেলেবেল ফর ইউজড, আর ক্লোজিংটা বিয়োগ করা হয় কস্ট অফ গুড সোল্ড। এই কস্ট অফ গুড সোল্ড কিন্তু আমাদের প্রথম প্রশ্নটা করতে বলছিল, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। কস্ট অফ গুড সোল্ড বলতে সবাই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এবার কস্ট অফ গুডের সাথে যোগ করি অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স সম্পর্কে প্রশ্নে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হবে ওয়ার্ক কস্টের কয় পার্সেন্ট? 25%। আর সেলিং এক্সপেন্স হবে কস্ট অফ গুডস সোল্ডের কয় পার্সেন্ট? 5%। তাহলে এই দুইটাই যাবে অপারেটিং এক্সপেন্স নাকি? তাহলে প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ দেখাই। ওয়ার্ক কস্ট ছিল 34,000 টাকা, এর 25% 8,500। ওকে, আর সেলিং এক্সপেন্স কস্ট অফ গুডস সোল্ড ছিল 33,600 টাকা, এর কত পার্সেন্ট? 5%, 5%। 1,680 টাকা। বুঝতে পারছি? জি স্যার। এই দুইটা বিলা হচ্ছে 10,180, আর এই দুইটা বিলা হচ্ছে টোটাল কস্ট 43,780। এই টোটাল কস্ট আপনাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টে ছিল, এর জন্য ব্র্যাকেটে লেখা আছে রিকোয়ার কত 2। বোঝা গেছে?
জি স্যার। 3 নম্বরে জি, বলেছে স্যার। প্রফিট 20% অফ সেলস বলছিল, এই জন্য টোটাল কস্ট 43,780 রে 20 দ্বারা গুণ 80 দ্বারা ভাগ করে হয়েছে 10,445। এই দুইটা মিলে হচ্ছে সেলস 54,725 টাকা। দেখেন তো এটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার। তাহলে পারবেন? জি স্যার পারবো। ওকে, এক্সারসাইজ 2 নাম্বারটা তাহলে আমরা ছেড়ে দিলাম নাকি? ভাই একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো ম্যাডাম। এই যে সলিউশন পিডিএফ এ যে যে করছে ওইখানে যে রিকোয়ার 1 2 একটা অঙ্কের ভিতরে যে লিখছে পরীক্ষার হলে কি আমরা ওইভাবে করে দিয়ে আসবো না আলাদা আলাদা করে না দিয়ে না আসবো? না, একই ছকে লিখে দিয়ে আসবা, জাস্ট ব্র্যাকেটে লিখবা রিকোয়ার 1 2 3, শেষে অ্যান্সার লিখতে পারো। রিকোয়ার 1 এর অ্যান্সার এই যে 33,600, 2 এর অ্যান্সার 43,700 এবং 4 এর অ্যান্সার 54,725। ঠিক আছে? এটা যদি একটা ছক, এটা যদি একটা ছক, এটা যদি একটা ছক করা দরকার নেই, একটা ছকের মধ্যে সবকিছু করবা। হ্যাঁ জি স্যার। ওকে ম্যাডাম। তাহলে 2 নাম্বার ছেড়ে দিলাম নাকি? জি স্যার। ওকে, এবার আমরা 3 নাম্বার প্রশ্নটা এটা আমরা করব, কিন্তু এই অঙ্কটা আজকে করার মতো না, কারণ এই অঙ্কটা করার জন্য আমাদের যে ক্যাপাসিটি দরকার এটা এখন পর্যন্ত আমাদের হয় নাই। আমাদের আরেকটা ক্লাস করতে হবে, তারপরে এই অঙ্কটা করার জন্য আমাদের তৈরি হবে, হ্যাঁ, যোগ্যতা অর্জন করতে পারবো। অতএব 3 নাম্বার অঙ্কটা তাহলে আজকে আমি এখানে স্কিপ করলাম, ঠিক আছে? এটা আগামী ক্লাসে আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করব। 3 নাম্বারটা বাদ। 4 নাম্বার অঙ্কটা দেখেন। 4 নাম্বার অঙ্ক এখানে বের করতে বলছে যে প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য কস্ট অফ গুডস সোল্ড, টোটাল কস্ট অ্যান্ড কি বলতে দেখি সেলস। খরচাটি বের করতে বলছে, বলতে দেখি। দুইটা। আমি তো দেখতেছি 3টা। কস্ট অফ গুডস তিনটা। একটা, টোটাল কস্ট একটা, অ্যান্ড সেলস আর একটা, টোটাল 3টা। এই 4 নম্বর অঙ্কটা একটু আগে যে 2 নম্বর অঙ্কটা করলাম, এই 2 নম্বর অঙ্কের হুবহুব একই। ঠিক আছে? দেখেন এই যে ওয়ার্কিং প্রসেস, ওপেনিং দিয়ে আছে 5,100, ক্লোজিং দিয়ে আছে 3,000 কত 800। ফিনিশ গুড ওপেনিং দিয়ে আছে 6,500, ক্লোজিং দিয়ে আছে 7,700। তাহলে ওপেনিং ক্লোজিং দুইটা ক্লিয়ার। জি স্যার। ডিরেক্ট লেবার দিয়ে আছে 9,700, র মেটেরিয়াল ইউজড দিয়ে আছে 17,200। তাহলে এই দুইটা যোগ করে প্রাইম কস্ট হবে, রাইট? জি স্যার। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করব। ফ্যাক্টরি ওভারহেড হবে ডিরেক্ট লেবার কত পার্সেন্ট? 65%। 65%। তাহলে ফ্যাক্টরি ওভার যোগ করে ওয়ার্কের সাথে ওয়ার্কিং প্রসেস অপারেটিং যোগ করবে, ক্লোজিং বিয়োগ করবেন, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার, অপারেটিং ফিনিশ গুড যোগ করবে, কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজড, ক্লোজিংটা বিয়োগ করা হবে কস্ট অফ গুডস। গুড সোল। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। তাহলে 4 নম্বর অঙ্কটা আমি একটু বলে দেই। এই যে 4 নম্বর অঙ্কটা, এই কস্ট অফ গুডস পর্যন্ত 33,140 আমরা বের করতে পারবো সবাই নাকি? জি স্যার। ওকে, এবার কস্ট অফ গুডসের সাথে যোগ করি অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স দুইটা কথা বলছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলছে ওয়ার্ক কস্টের কত পার্সেন্ট বলে দেখি? 25%। 25%। আর সেলিং এক্সপেন্স বলছে সেলসের কত পার্সেন্ট? 5%। আর 5%। প্রফিট বলছে সেলসের কত পার্সেন্ট? 20%। এখন 20%। এখানে সেলসের উপর যত পার্সেন্ট থাকুক, এই পার্সেন্টগুলি কম্পেয়ার করার আগে আগে দেখতে হবে প্রফিটটা কার উপর বলা আছে। প্রফিটটা সেলসের উপর বলছে নাকি কস্টের উপর বলছে বলো দেখি? সেলসের তাহলে সেলসের উপর যেহেতু বলছে, তাহলে প্রফিট বের করার ক্ষেত্রে উপরে 20 হবে আর নিচে কত হবে বলে দেখি? 80। 80 হবে। তাহলে 20/80 এটা ফিক্সড। তাহলে এখন কিন্তু কস্টার 100 টাকা নেই, কস্টটা হয়ে গেল কয় টাকা বলো দেখি? 80 80 টাকা। টাকা। তাহলে প্রফিট বাদ দিয়ে এবার আমরা যখন সেলিং এক্সপেন্স করবো তখন বলছে 5% অফ সেলস। তাহলে এই ক্ষেত্রে আমরা আবেগে ঠেলায় উপরে 5 দিছে, 100 থেকে 5 বাদ দিয়ে 95 দ্বারা ভাগ করা যাবে না, 100 থেকে 5 বাদ দিতে হবে। এই যে প্রফিট বাদ দিয়ে যে 80 হয়েছে 80 থেকে বাদ দিতে হবে। তারপরে সেলিং এক্সপেন্স বের করার ক্ষেত্রে 5 দ্বারা গুণ আর কত দ্বারা ভাগ করবো বলো দেখি? 75। 75 দ্বারা ভাগ করবো। কেন 75? কারণ প্রফিটের ক্ষেত্রে তো 20 হয়ে গেছে, তাহলে রইল কত? টোটাল কস্ট হয়েছে কত? 80। 80। আর সেলিং এক্সপেন্স ক্ষেত্রে ওই যেহেতু 5% বলে, তাহলে উপরে 5 নিচে কত? 75। এর পরে আরেকটা এক্সপেন্স হলো সেটা 5%, তাহলে উপরে 5 নিচে কত হলো? 75 থেকে 5 বাদে কত হতো বলো দেখি? 70। এরকম যে কয়টা পার্সেন্ট থাকবে আস্তে আস্তে কি কমতে থাকবে। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ধরছি। ওয়ার্ক কস্ট আমাদের এখানে বের হয়েছিল 33,040 টাকা। এই জন্য 33,040 25% এত টাকা। সেলিং এক্সপেন্স এই 33,140 এর সাথে 8,200
60 টাকা, এই দুইটা যোগ করে আমাদের হবে 41,400। এই 41,400 যেহেতু 5% বলছে, সেলসের ক্ষেত্রে 20/80, তাহলে ওখানে 80, তাহলে 5 দ্বারা গুণ, আর 80 থেকে 5 বাদে কত থাকে বলো দেখি? 75। তাহলে ক্যালকুলেশন হলো 2760 টাকা। এই দুইটা যোগ করে 11,020, আর এই দুইটা যোগ করে হবে টোটাল কস্ট 44,160 টাকা। টোটাল কস্ট নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে প্রশ্ন করেন। এখানে সমস্যা কিন্তু কোথাও না, ঘাপলাটা হচ্ছে এই যে 5/75টা। এই 5/75টা কেন হয়েছে, এটা যদি পরীক্ষা হলে পরে রাখা পারেন তাহলে আপনি গেনার, আর পরে রাখা পারলে কিন্তু আপনি লোজার। টোটাল কস্টের সাথে যোগ করে প্রফিট আমাদের 20% সেলস বলছিল, এর জন্য টোটাল কস্ট বের করছি আমরা 44,160, এটা 20 দ্বারা গুণ 80 দ্বারা ভাগ করে হয়েছে 11,040, আর দুইটা মিলে হচ্ছে সেলস 55,200 টাকা। 4 নম্বরটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে এই 4 নম্বর অঙ্কটা আমরা ছেড়ে দিলাম। এবার 5 নম্বর অঙ্কটা যাই। এটা 2015 সালে কস্ট অ্যাকাউন্টিং পার্ট বিতে আসছিল। এই অঙ্কটা একটু ব্যতিক্রমী প্রশ্ন করছে। প্রশ্নে ক্যালকুলেট করতে বলছে টোটাল ডিরেক্ট কস্ট এন্ড টোটাল ইনডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট কস্টটা আমরা কোথায় দিতাম বলো দেখি? ফ্যাক্টরি ওভারহেডের উপর দিতাম না? জি স্যার। ইনডিরেক্ট কস্টটা কোথায় দিতাম? ফ্যাক্টরি ওভারহেড। ওভারহেড। তাহলে 2 নাম্বারটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যে আইটেমগুলি, ওই আইটেমগুলি দিতে হবে। আর টোটাল ডিরেক্ট কস্ট বলতে হলো প্রাইম কস্টে বোঝায়। ডিরেক্ট কস্ট বলতে কারে বোঝায় বলো দেখি? প্রাইম কস্ট। কারণ র মেটেরিয়ালসের সাথে আমরা প্রাইম কস্ট ডিরেক্ট কস্ট যোগ করে কি প্রাইম কস্ট বের করি। তাহলে এখন দেখেন আমাদের এই মধ্যে এখানে যে আইটেমগুলো দিয়ে আছে, এর মধ্যে আমাদের প্রাইম কস্ট রিলেটেড কী কী আইটেম দিয়ে আছে, আর ফ্যাক্টরি ওভারহেড রিলেটেড কী কী আইটেম দিয়ে আছে। তাহলে প্রাইম কস্ট রিলেটেড আইটেমগুলো আমরা 1 নাম্বার নিব, আর ফ্যাক্টরি ওভারহেড রেটগুলো আমরা কয় পাশে নিব? 2 নাম্বার রিকোয়ারমেন্ট নিব। 2 নাম্বার। তাহলে প্রথমে র মেটেরিয়াল ইউজড, এটা প্রাইম কস্টে লাগে নাকি? জি স্যার। ডিরেক্ট ওয়েজেস এটা প্রাইম কস্টে লাগে, রাইট? জি স্যার। ওকে, তাহলে 1 লাখ 2 লাখ 2 লাখ কত? 70,000। ঠিক আছে। এবারে ফ্যাক্টরি ইউটিলিটি এক্সপেন্স, এটা কি প্রাইম কস্টে লাগে না ফ্যাক্টরি ওভারহেড লাগে? ফ্যাক্টরি ওভারহেড। এটা হলো 2 নাম্বার আইটেম নাকি? 2 নাম্বার রিকোয়ারমেন্ট। জি স্যার। ডিপ্রিসিয়েশন অফ মেশিনারি, সকল ধরনের ডিপ্রিসিয়েশন যায় ফ্যাক্টরি ওভারহেড বলে। তারপরে এটা কয় নম্বরে বলো দেখি? 2 নাম্বার। 2 নাম্বারে। ফ্যাক্টরি রেট, এটাও কয় নম্বরে? 2 নাম্বারে। অফিস স্যালারি, এটা হলো অপারেটিং এক্সপেন্স আইটেম না? জি স্যার। জি স্যার। এটা বাদ, এটা আসবে এটা। অফিস ইউটিলিটি এক্সপেন্স, তারপরে এটাও অপারেটিং এক্সপেন্স আইটেম, অতএব এটাও বাদ। স্পেশাল ডিজাইন এক্সপেন্স, ডিজাইন মানে নকশা খরচ, নকশাটা হয় হলো ফ্যাক্টরি ক্ষেত্রে, ফ্যাক্টরির মধ্যে নকশা হয়, কারণ পণ্য ডিজাইনটা কীরকম হবে এটা ফ্যাক্টরিতে হয়। ঠিক আছে, এর জন্য স্পেশাল ডিজাইন এক্সপেন্সটা ওয়ান কাইন্ড অফ কি ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড পাইলাম হচ্ছে টোটাল 4টা: ফ্যাক্টরি ইউটিলিটি এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন অফ মেশিনারি, ফ্যাক্টরি রেট এবং কি স্পেশাল ডিজাইন এক্সপেন্স। এই 4টার যোগ বিয়োগফল হবে 55,000 টাকা, আর এই দুইটার যোগ বিয়োগ হবে 2,70,000। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে জি, স্যার। সলিউশনটা যদি দেখেন এই যে এই দুইটা যোগ করে টোটাল ডিরেক্ট কস্ট, আর এই 4টা যোগ বিয়োগ করে 55,000 টাকা ইনডিরেক্ট কস্ট। ওকে, জি স্যার। জি স্যার। তাহলে 5 নাম্বারটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি 1 থেকে 5 পর্যন্ত করাই দিলাম, শুধু 3 নাম্বার অঙ্কটা বাকি। 3 নাম্বার অঙ্কটা আমরা আগামী ক্লাসে করব। হ্যাঁ, এরপরে এই যে 6 নাম্বার, এই যে 7 নাম্বার অঙ্ক, 8 নাম্বার, 9 নাম্বার, 10, 9 এবং 10, এই 10 পর্যন্ত হচ্ছে তোমাদের বাসায় কাজ থাকবে। ঠিক আছে, এই প্রশ্নগুলি যেমন এই যে 8, 9, 8 8 রিপিট হইছে। এবং 6, এগুলা একই কোয়ালিটির প্রশ্ন, একটা পড়লে সব পারা যাবে। যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার। ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার যোগ করে কি হয় বলো দেখি? পাইপ কস্ট হয়। কস্ট। আর ডিরেক্ট লেবারটা হবে ম্যাটেরিয়াল কত পার্সেন্ট? 80%। তাহলে ম্যাটেরিয়াল 2 লাখ টাকা, 2 লাখ টাকা 80% হবে ডিরেক্ট লেবার। ওকে, জি স্যার। প্রাইম কস্টের সাথে যোগ করে ফ্যাক্টরি কস্ট। এই ফ্যাক্টরি কস্ট বলছে যে ডিরেক্ট লেবার যা হবে তার কত পার্সেন্ট? 15%। 50%। তাহলে ডিরেক্ট লেবার যা হবে তার 50% ফ্যাক্টরি ওভারহেড যোগ করে হবে ওয়ার্ক কস্ট।
তারপরে অফিস অন কস্ট বলছে 75% ফ্যাক্টরি অন কস্ট, অর্থাৎ ফ্যাক্টরি অন কস্ট যা বের করবা তার 75% হবে অফিস। সেলিং কস্ট হবে অফিস অন কস্ট যা হবে তার কত পার্সেন্ট, 50%, অর্থাৎ এই অফিস অন কস্টটা যা বের করবা তার 50% হবে সেলিং, আর ফ্যাক্টরি কস্টটা যা বের করবা তার 75% হবে কার কস্ট বলো দেখি, অফিস অন কস্ট। তাহলে এই অফিস অন কস্ট এবং সেলিং অন কস্ট দুইটাই হচ্ছে অপারেটিং এক্সপেন্সের আইটেম। ওকে, আর জি, স্যার। প্রফিটটা বলছে 20% অন সেলস, তাহলে সরাসরি 20 নয় 20/80। 20/80 20/80 7 নম্বর অঙ্কটা একটু আগে করলাম, এই যে প্রফিট 20% অন সেলস, তাহলে প্রফিটের ক্ষেত্রে 20/80 এবং সেলিং এক্সপেন্স 5% অন সেলস, তাহলে এই সেলিং এক্সপেন্সের ক্ষেত্রে 5 ডিভাইডেড কত দিবে বলো দেখি, 75। 75 ঠিক আছে। জি স্যার। জি স্যার। তাহলে আপাতত আমাদের এই 10 পর্যন্ত আপনাদের বাসায় কাজগুলি থাকলো। 10 পর্যন্ত আপনারা অঙ্কগুলি দেখবেন, লেকচার শিট দিব, সলিউশন পিডিএফ দিব, আর রেকর্ড ক্লাস তো আমাদের আছেই, দিয়ে দিব আপনাদের গ্রুপে। 10 পর্যন্ত আপনারা দেখবেন, আপনাদের যার যেটা সমস্যা হবে সমস্যাগুলো অবশ্যই নোট ডাউন করবেন। আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন যে স্যার আমি এটা বুঝি নাই, আপনাদের সমস্যাটা দেখি আমি পরবর্তী লেকচার শুরু করবো। ওকে, ঠিক আছে জি, স্যার। এই 10 নম্বরকে একটা প্রশ্ন জি, করি, স্যার। সেটা হচ্ছে যে সবার শেষে লেখা আছে সেলস অফ স্ক্র্যাপ। বলতো সেলস অফ স্ক্র্যাপটা কোথায় আসে? ফ্যাক্টরি ওভারহেড থেকে মাইনাস করতে হয়। ফ্যাক্টরি ওভারহেড বের করার ক্ষেত্রে যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। স্যার বিয়োগ করব। গুড। তাহলে আইটেমগুলো যেহেতু ধরছি এটা একটু বলে দেই। র মেটেরিয়াল পারচেজ দিয়ে আছে, তাহলে এটা অপেনিং র মেটেরিয়ালের সাথে আমরা কি করব, যোগ করব। যোগ করব। ক্রেডিটটা র মেটেরিয়াল পারচেজের সাথে কি যোগ। অপেনিং ওয়ার্কিং প্রসেস দিয়ে আছে, অপেনিং ফিনিশ গুড দিয়ে আছে, অপেনিং র মেটেরিয়াল দিয়ে আছে, মানে এখানে সবগুলো অপেনিং দিয়ে আছে। তাহলে ক্লোজিং এ দিয়ে থাকবে ক্লোজিং ওয়ার্কিং স্যার। প্রসেস, ক্লোজিং ফিনিশ গুড, ক্লোজিং র মেটেরিয়াল, তো সবই দিয়ে আছে। প্রোডাক্টিভ ওয়েজেস এবং চার্জেবল এক্সপেন্স এই দুইটাই হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সের কস্ট। ওকে, জি স্যার। তারপরে এটা ফ্যাক্টরি ওভারহেড সরাসরি দিয়ে আছে, আর সেলিং এক্সপেন্স এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই দুইটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। ঠিক আছে, আর সেলস অফ স্ক্র্যাপটা এই ফ্যাক্টরি ওভারহেড 2,50,000 থেকে এই সেলস অফ স্ক্র্যাপ 5,000 টাকা কি করবো আমরা, যোগ করবো না বাদ দিব? বিয়োগ করব। দিব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা, জি স্যার। তাহলে আপনারা একটু করেন, যদি সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবেন। ওকে, তাহলে আজকে রেকর্ড ক্লাস এই পর্যন্ত থাকবে। আপনাদের ক্লাসের উপর যদি কোনো